একজন নোবডির গল্প। আমি 4টা ব্যবসায় ব্যর্থ হয়েছিলাম, ভালোভাবেই ব্যর্থ হয়েছিলাম, এবং আমার বন্ধুদের তুলনায় প্রায় 4.5 বছর পরে ক্যারিয়ার শুরু করছি আমি, 4.5 বছর পরে, এবং পাশ করছি 2.5 বছরেরও বেশি সময় পরে গিয়ে পাশ করছি আমি। আর কিছুদিন পরে পাশ করার চেষ্টা করলে আমার ছাত্রত্বই চলে যেত। 7 বছর থাকে ছাত্রত্ব। আমি যখন সার্টিফিকেট নিই 7 বছর হওয়ার মনে হয় 2.5 মাস বাকি ছিল মাত্র, একদম 11th আওয়ারে গিয়ে আমি পাশ করছি। আর একটা তথ্য দিই, 30তম BCS পরীক্ষার ফর্ম আমি যেদিন জমা দিছি ওই দিন ছিল ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। তার আগের দিন বিকালবেলা আমি চুয়েট থেকে PPC পাইছি। PPC বোঝো তোমরা? PPC প্রফেশনাল পাস সার্টিফিকেট। PPC বোঝো না? অর্থাৎ PPC না হলে আমি তো ফর্ম জমা দিতে পারবো না ভাই। পরের দিন আমার ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট, আগের দিন সন্ধ্যাবেলা ওই কী বলবো অ্যাডমিন অফিসের লোকজনের হাতে পায়ে ধরে PPCটা বের করছে, নাহলে আমি 30তম BCS পরীক্ষা দিতেই পারতাম না। একদম 11th আওয়ারে, সব 11th আওয়ারে করছি আমার লাইফে সব কিছু। তো কেন আমি চুয়েটের পরীক্ষাটা দিলাম, সরি BCS পরীক্ষাটা দিলাম, এই গল্পটা তোমরা অনেকে জানো। আমি কি আবার চর্বিত চর্বণ করবো নাকি দরকার নেই? পরের স্লাইডে চলে যাব। ডু ইউ ফিল বোর্ড? আর ইউ শিওর? ওকে। তো আমি তো তখন বিজনেস করতাম, কোচিং ছিল। তোমরা কেউ কোচিং চালাও? যারা বসে আছো কেউ কোচিং চালাও? একজন পেয়েছি। আর কেউ? আর কেউ টিউশনি করো? আরে সবাই টিউশনি তো জাতীয় পেশা মিয়া। টিউশনিকে কেন যে পেশা হিসেবে স্বীকৃতি দেন আমি সেটাই বুঝি না। আচ্ছা, এটা করো টিউশনি, দেখি বলো তো সর্বোচ্চ, দেখি আমার সমান কেউ আছো কিনা। 5টা করো কেউ? 5টা হাত তুলে দেখো তো। 5টা কেউ না? তাইলে আর আলাপ করে না। একজন পাইছি। হ্যাঁ অজয় ভাই, তুমি 7টা করছো। থামস আপ। ইউনিভার্সিটি সব 8টা। আমার লাইনের একজনের পাইছি। আমি 8টা করতাম টিউশনি, 8টা। মানে আমি কোচিং দেওয়ার আগে ফাইনালি 8টা করতাম। তো তোমরা ভাইবো না যে আমি টাকার জন্য টিউশনি করতাম, ওরকম না। আমরা সলভেন্ট ফ্যামিলি ছিলাম, কিন্তু টিউশনি জিনিসটা ভাই এত একটা মায়াবী জিনিস। টিউশনি আমাকে যে পরিমাণে শান্তি দিছে, বিশ্বাস করো আমার কোনো প্রেমিকা দিতে পারে নাই। টিউশনির থেকে শান্তির জিনিস দুনিয়াতে নাই। যে পড়াচ্ছি, আমার তো ভাই পড়ানোর নেশা ভাই, আমার কথা বলার নেশা ভাই, আমার ভালো লাগে পড়াতে, কথা বলতে ভালো লাগে। আমি তো গরিব মানুষ, আমার তো CGPA ভালো না, এবং CGPA ভালো না থাকার কারণে আমি কোনো ইউনিভার্সিটির টিচার হতে পারি নাই। ওই জন্য আমার খুব ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার, কিন্তু আমার তো ভাই রেজাল্ট ভালো ছিল না। কিন্তু দেখো সৃষ্টিকর্তার কী লীলা খেলা, এখন আমাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দাওয়াত করে নিয়ে যায় কথা বলার জন্য। আর আমার কথা বলার মতো, আরে যাই হোক, তখন আমি প্রচুর টিউশনি করতাম। অজয় আমার কাছাকাছি আছে, তোমাকে ভাই নাম ধরে ডাকতেছি অবশ্যই। আচ্ছা, বুড়া হয়েছে তো ভাই। তো যখন আমি ওরকম টিউশনি করতাম, কোচিং সেন্টার ছিল, তারপর গিফটের দোকান ছিল, ভাবছিলাম এগুলো করে কাটাই দিব। এবং এগুলো করে কাটাই দেওয়ার কথা ভাবার পর আমার কাছে মনে হয়েছিল আমার অনার্সটা কমপ্লিট করার দরকার নাই। আমি কিন্তু ভাই অনার্সটা কমপ্লিট করবো না সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি কিন্তু অ্যাক্সিডেন্টালি কমপ্লিট করছি। পরে তখন অনার্স কমপ্লিট করব না, মোটামুটি সবাই জানে জিনিসটা, এরকমই সিদ্ধান্ত ছিল। একদিন একটা দাওয়াতে যাচ্ছিলাম, হ্যাঁ, তখন আমার অনার্স কমপ্লিট হয়নি, আমার কোর্স বাকি ছিল 7টা, তারপরে থিসিস বাকি ছিল 7টা আর 6টা মনে নাই, থিসিস বাকি ছিল, মানে এগুলো আমি কমপ্লিট করবোই না। তখন একবার যাচ্ছিলাম, ওই কোনো একটা দাওয়াতে যাচ্ছিলাম। তো দাওয়াতে যাওয়ার সময় তখন বাসে চড়তাম, পাবলিক বাসে চড়তাম। চট্টগ্রামে তো সবাই তো চট্টগ্রামেরই। আচ্ছা, ওই সবাই চট্টগ্রামের না, চট্টগ্রামের বাইরেও আসছো, তোমাদের জানার কথা না, চেরাগি পাহাড়ের ওখানে একটা হাসপাতাল ছিল, সেন্টার পয়েন্ট হসপিটাল। কেউ জানো কি ব্যাপারটা? 2-1জন জানো। তখন ছিল। তো সেন্টার পয়েন্ট হসপিটালের সামনে নেমে গেছি। হ্যাঁ, নেমে যাওয়ার সময় বাসের, তখন আমি খুব ফিটফাট ছিলাম আর কি, মানে একটা হাফ শার্ট পরছিলাম, একটা ব্ল্যাক প্যান্ট পরছিলাম। খুব ফিটফাট হয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বাসায় দাওয়াত খেতে যাচ্ছি ওখানে একটা সুন্দরী ছিল, খুব সুন্দর একটা মেয়ে ছিল ওখানে, তাকে দেখানোর জন্যই ফিটফাট হয়ে যাচ্ছিলাম। ব্যাপারটা এরকম না যে আমি তার দিকে তাকাতে পারবো, ওই সাহসটাই আমার নাই, কিন্তু মেয়েটা তো আমার দিকে তাকাবে। আমার একটা বিশ্বাস ছিল পৃথিবীর সব সুন্দর মেয়ে আমার দিকে তাকায়, এটা আমার একটা বিশ্বাস ছিল, মানে পাগলের সুখ মনে মনে আর কি, বুঝছো? তো আমি খুব ফিটফাট হয়ে যাচ্ছি। নামার সময় ওই দরজার ওখানে একটা পেরেক ছিল,
ওই পেরেকে আমার প্যান্টটা লেগে একদম ট্রাপিজিয়াম আকৃতি ছিঁড়ে গেছে আর কি। ট্রাপিজিয়াম বোঝো না? ওই ট্রাপিজিয়াম আকৃতি ছিঁড়ে ঝুলতেছে আর কি, আমার পা দেখা যাচ্ছে। তো আমি চিন্তা করতেছি আমি কী করবো। তাও যাওয়া যেত যদি মেয়েটা না থাকতো। মেয়েটা আসে, আমি কীভাবে যাই? মেয়েটার একটা ব্যাপার আছে না। আচ্ছা, তখন আমি সেন্ট্রাল হসপিটালের সামনে দাঁড়াই আছি, চুপচাপ দাঁড়াই আছি, টেনশানে পড়ে গেছি, কী করবো কী করবো কী করবো। পুরুষ মানুষ যখন টেনশানে পড়ে তখন তার মাথা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়, সে কোনো কিছু ভাবতে পারে না। মেয়েরা এক্ষেত্রে এগিয়ে আছে, মেয়েরা কিন্তু ভাবতে পারে। ওই জন্য তুমি যখন দেখবা তোমার পছন্দের মানুষটা বলতেছে খুব টেনশানে আছি, কোনো কথা বলবা না, জোর একটা ধাক্কা মারবা, সে কিছু ভাবতেছেই না। পুরুষ মানুষ টেনশানে পড়লে ভাবতে পারে না কোনো কিছু। আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমি ওখানে দাঁড়াই আছি। তখন আমার এক বন্ধু, সে আমাকে বলে, দোস্ত কী রে এখানে দাঁড়াইছিস কেন? আর দোস্ত একটা দাওয়াত ছিল, এই ব্যাপার। বা দুধ দাওয়াতের গোষ্ঠী কেলা। যেহেতু স্কুল ফ্রেন্ড, এত ভালো করে বলে নাই, আরও বিশ্রীভাবে বলছে, চট্টগ্রামের মানুষের গালাগালি কিন্তু জগৎ বিখ্যাত, তো এভাবেই বলছে আর কি। তো বলে চল বেটা চা খাই। পরে চা খেতে খেতে আমার আরেকটা ফ্রেন্ড এসে হাজির, সেও স্কুল ফ্রেন্ড, বলতেছে ও আচ্ছা এই ব্যাপার। তখন আমাকে কথায় কথায় বললো, দোস্ত বিসিএস পরীক্ষা দেস না কেন বলতো? আরে এগুলো বিসিএস পরীক্ষা, এগুলো অর্ডিনারি পরীক্ষা। এগুলো কি বিসিএস মানে সরকারি চাকরি না? বলে হ্যাঁ। বলে রে ঘুষ টুস লাগে নাকি? বলে না দোস্ত ঘুষ লাগে না, বিসিএস ফেয়ার আছে। যে না আমি শুনছি ঘুষ টুস জিনিসটা কি, ওই যে পুলিশের হচ্ছে ওসি আছে, এগুলো তো বিসিএস। আবার এই যে মাঝে মধ্যে রাস্তার মধ্যে দেখলাম গাড়ি টাড়ি থামায় ম্যাজিস্ট্রেটরা কী করে, এগুলো না বিসিএস? বলে হ্যাঁ ঠিক আছে, তুই পুরোপুরি জানিস না। বলে দোস্ত আমি সব জানি, বিসিএস নিয়ে তারাই সবচেয়ে বেশি জানে যারা কিছু জানে না। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা, আমি এমন ছিলাম। পরে এই দুইজন মিলে আমার ব্রেন ওয়াশ করে দিচ্ছে বিসিএস নিয়ে। আমার প্যান্টটার মধ্যে ওই ছেঁড়া অংশটা ঝুলতেছে, আর আমি তাদের কথা শুনতেছি, ও তোমরা চিনবা তো? বললে তো চিনবা। চেরাগি পাহাড়ের ভেতরে একটা ভালো চা বানায় একটা দোকান আছে না, সুন্দরবন না কি যেন, নামটা ভুলে গেছি, বলো না। আজাদি অফিসের ঠিক সামনে একটা দোকান আছে না, সুন্দরবন, ওখান থেকে চা খাচ্ছি। ওটা তো অনেক পুরনো দোকান। চা খাচ্ছি আর ওরা আমাকে বুঝাচ্ছে যে বিসিএস পরীক্ষা হ্যান ত্যান। আমি ওই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বিসিএস পরীক্ষা দেব। আমি ওই দিনই জেনেছিলাম বিসিএস মানে বাংলাদেশ সিভিল সার্ভিস, এভাবেই হয় বা এটা এভাবে দিতে হয়। তখন আমি ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার কোর্সগুলো কমপ্লিট করব, স্যারের সঙ্গে দেখা করব। এর আগ পর্যন্ত আমার সুপারভাইজারের সঙ্গে আমি দেখাই করতাম না। আমার সঙ্গে আমার সুপারভাইজার স্যারের রিলেশনটা ছিল ইটস কমপ্লিকেটেড। স্যারও আমার কেয়ার করতো না, আমিও স্যারকে কেয়ার করতাম না, এরকম ছিল। পরে গিয়ে দেখা করছি, কমপ্লিট করছি, কোচিংয়ে ভর্তি হয়েছি। চট্টগ্রামে যা যা কোচিং ছিল বিসিএসে, 3টা কোচিং ছিল তখন, বিকন, কনফিডেন্স, সাইফুডস, 3টাতেই ভর্তি হয়ে গেছি, কারণ আমার টাকা পয়সার কোনো সমস্যা ছিল না। 3টাতেই ভর্তি হয়ে গেছি যে আমাকে জানতে হবে বিসিএসটা কি। আমি তখন থেকে একদম ডেসপারেটলি পড়াশোনা শুরু করলাম। ওটাই ছিল আমার বিসিএসের জার্নি। এবং আজকের দিনে তোমরা যদি আমাকে বলো যে ভাইয়া আপনার লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2-1টা সম্পদের নাম বলেন, আমার ওই ছেঁড়া প্যান্টটা 1 নম্বরে আসবে। টিউশনি কেন ছেড়ে দিই সেটা বলি, এটাও আরেক প্যাথেটিক কাহিনী। কি বলবো ভাই, আমি লাইফে বেশি কিছু পাই নাই, তবে অনেক দুঃখ পাইছি। এটা আমার সবচাইতে বড় সম্পদ। যখন আমি কোচিংয়ে পড়াতাম তখন একটা ঘটনা বলি। প্রতি বছরই স্বাভাবিকভাবে তোমাদের কোচিং থেকেও এটা হয়, অনেকেই বুয়েটে মেডিকেলে চান্স পেত, মানে ডাক্তারিতে মেডিকেলে চান্স পেত, মেডিকেলে বলো বা ইঞ্জিনিয়ারিংয়ে বলো চান্স পেত, প্রতি বছরই চান্স পেত। তো একটা স্টুডেন্ট চান্স পাইছে, চান্স পাওয়ার পর স্টুডেন্ট আমাকে ফোন করছে। আর আমি ভাই খুব সহজ সরল মানুষ ছিলাম আর কি, মানে পড়াতাম, সিনসিয়ারলি পড়াতাম, নিজে পড়তাম, এর বাইরে আমার দুনিয়া ছিল না তেমন একটা। তো সে চান্স পেয়ে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে কি স্যার কেমন আছেন? এসে বলে স্যার আমার বুয়েটা হয়েছে ইলেকট্রিক্যালে। ও আচ্ছা, কনগ্রাচুলেশনস, ভেরি গুড, আমি তো জানতাম না। স্যার জানবেন কোত্থেকে, খোঁজখবর রাখেন? এটা ছিল প্রথম কথা তার। যে ভাই সরি, আসলে আমার খোঁজখবর রাখা দরকার ছিল, তুমি আসো, এসে মিষ্টি টিষ্টি খাও, কোচিংয়ে সবাই আসতেছে, মিষ্টি টিষ্টি খাও। হ্যাঁ বলে স্যার আমি তো অনেক ব্যস্ত, সব কোচিং দেখেন স্যার কীভাবে পিছিয়ে লাগছে, সবাই শুধু আমার ইন্টারভিউ নিতে যাচ্ছে, আমি স্যার ইন্টারভিউ নিচ্ছি, কিছু লাভও আছে স্যার এখানে, আপনি তো বুঝতেছেন না। আমি কিন্তু কোচিংয়ের কখনো লিফলেট বের করতাম না, লিফলেট, প্রসপেক্টাস, বিজ্ঞাপন কিছুই ছিল না আমার কোচিংয়ের। বলে স্যার আপনাকে একটু বলি, আপনি যেহেতু স্যার স্টুডেন্টই পড়াবেন আর কিছু করবেন না, মাঝে মধ্যে স্যার কিছু বিজ্ঞাপন করেন, কিছু প্রসপেক্টাস নেন। আমরা তো স্যার অনেকেই আপনার কোচিং থেকে বিভিন্ন জায়গায় চান্স পাইছি, আমাদের থেকে কিছু বানিয়ে নেন, এগুলো স্যার ছাপান টাপান, কিছু স্টুডেন্ট পাবেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, নিব। কী বলবো ওকে, আমার ছাত্র, বল তুমি একটু আসো না ভাই, তোমাকে একটু জড়াই ধরি, তুমি অনেক ভালো করছো। ওর ব্যাপারে আমার একটু ইমোশনাল ছিলাম। ইমোশনাল থাকার কারণ হচ্ছে কি,
ওর ক্লাস 9-এ সেকেন্ড টার্ম পরীক্ষার সময় ওর বাবা মারা গেছিলেন, ওই ছেলেটার বাবা মারা গেছিলো ক্লাস 9-এ সেকেন্ড টার্ম পরীক্ষার সময়। তখন আন্টি, ওদের খুব একটা ধন সম্পত্তি ছিল না, তখন আন্টি খুব সমস্যায় পড়ে যান। আমি আন্টিকে ডেকে বললাম, আন্টি ও আমার কাছে পড়বে, আমার কাছে কোনো বেতন দেওয়ার দরকার নেই। না না না, কেন বেতন দেবে না? ওদের কিন্তু আত্মসম্মান বোধ খুব ভালো ছিল, মানে ফ্যামিলিটা খুবই ভালো একটা ফ্যামিলি। বলে না, আমার তো বেতন দিতে কোনো অসুবিধা নেই, আমি তো আপনাকে রিকোয়েস্ট করি নাই। না, আমি নিজ থেকেই বলতেছি, আমার ভাই হলে কি আমি বেতন নিতাম? ওর বেতন দেওয়ার দরকার নাই। এই ছেলেটাকে মোটামুটি আমি অনেকটা জোর করেই ক্লাস 9-এর সেকেন্ড টার্মের পর থেকে HSC পর্যন্ত একটা পয়সা না নিয়ে পড়াইছি। এখন সেই ছেলে যদি আমাকে শেখায় যে কিভাবে পয়সা কামাই করতে হয়, আমার তো সেই পয়সার কোনো দরকার নাই, এরকম একটা অনুভূতি কাজ করছিল ওই সময়। আমি এখন তোমাদেরকে সহজে বলতেছি, কিন্তু তখন আসলে চোখ দিয়ে পানি চলে আসছিল, আমি খুব ইমোশনাল ছিলাম। এখন ইমোশন কমে গেছে, তখন অনেক ইমোশনাল ছিলাম। আরেকটা ঘটনা ঘটছিল, আমার স্টুডেন্টের গার্ডিয়ানরা নিজেদের মধ্যে বসলে বলতো যে স্যারের এত ব্রাইট ক্যারিয়ার, চুয়েটে পড়াশোনা করতেছে কিন্তু ডিগ্রি কমপ্লিট করে নাই, আসলে বোধহয় তার ব্রেনে কুলাচ্ছে না, ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা তো অনেক কঠিন, ব্রেনে মনে হয় কুলাচ্ছে না, উনি বোধহয় বাকি জীবনটাই ভাবে আমাদের ছেলেবেলেকে পড়ায় কাটায় দিবে, এটা তো ঠিক না। তখন আমার এক শুভাকাঙ্ক্ষী গার্ডিয়ান, উনি এসে বললেন, স্যার একটা কথা জিজ্ঞেস করি, পার্সোনাল কথা, রাগ করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ বলেন আঙ্কেল, অসুবিধা নাই। আচ্ছা, আপনার কি চুয়েটের ডিগ্রিগুলো কমপ্লিট হয় নাই? বললেন না আঙ্কেল, হয় নাই। করবেন না? না, আমি তো বিজনেস করব, অনার্স তো আমার কোনো কাজে লাগবে না। বলে স্যার আপনার কাজে না লাগুক, আপনি কমপ্লিট করেন, কেননা কমপ্লিট না করলে গার্ডিয়ানরা এই কথাগুলো বলে, সবাই বলে যে আপনি এর থেকে ভালো কিছু করতে পারবেন না, এই কারণে আপনি স্টুডেন্ট পড়াচ্ছেন, আপনার পক্ষে এর থেকে ভালো কিছু করা সম্ভব না। তো ইমোশনাল ছিলাম তো ভাই, তখন আমার মাথায় এই জেটটা কাজ করছে, তোমরা খেয়াল করো, এই পৃথিবীতে সেই কাজটা করাই হচ্ছে সবচাইতে আনন্দের, যে কাজটা বাকি সবাই বিশ্বাস করে তুমি করতে পারবে না। আমি শুধু সেই কাজটা করে দেখানোর জন্য টিউশনি করা ছেড়ে দিছি, এবং ছেড়ে দেওয়ার কারণে আজকের জায়গায় দাঁড়ায় গেছে। আমার কিন্তু মানে আয়ের কোনো অসুবিধা ছিল না, আমার অনেক টাকা আয় হতো, অনেক টাকা আয় হতো, অনেক মানে অনেক। আমি চাকরি করে এত টাকা আয় করতে পারি না, কিন্তু ওই ইমোশন থেকে ছেড়ে দিছি, জেদ থেকে ছেড়ে দিছি, যে না আমি কিছু একটা করে দেখাবো, সবাইকে বলতে হবে যে সুশান্ত বলে একটা মাল, ও চাইলে পারে। এটার জন্য আমি আইবিতে কেন পরীক্ষা দিছি, এটাও একটা গল্প আছে, গল্পটা বলি। যখন আমি BCS-এর প্রিপারেশান নেওয়া শুরু করলাম, তখন আমারই এক ক্লাসমেট, চুয়েটের ক্লাসমেট বলে বেড়াচ্ছিল, ও তো BCS-এর জন্য পড়াশোনা করবেই, ও করবে না তো কে করবে, ওর তো রেজাল্ট ভালো না, 2.74, ও তো অ্যাপ্লাই করতে পারবে না কোথাও। BCS তো হচ্ছে যারা নর্মাল ওদের জন্য, যারা জেনারেল লাইনের ওদের জন্য, ও কেন ওখানে পরীক্ষা দিচ্ছে, দেবেই তো স্বাভাবিক, ও তো অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না, ও তো ফার্স্ট ক্লাসই নাই, ও একান্ত বাধ্য হয়ে BCS পরীক্ষা দিচ্ছে, ও তো যাওয়ার আর কোনো জায়গা নাই। আমার এক বন্ধু এসে আমাকে এটা বলছে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, দোস্ত তোর সম্পর্কে এই কথাগুলো লোকজন বলে। ও আচ্ছা আচ্ছা, আমার পক্ষে কর্পোরেটে যাওয়া সম্ভব না, এই জন্য BCS পরীক্ষা দিচ্ছি। বলে হ্যাঁ, এটাই তো বিশ্বাস করে লোকজন। ওকে ফাইন। বাংলাদেশে কর্পোরেটে যাওয়ার জন্য সবচাইতে ভালো গেটওয়েটা কি বলো তো তোমরা? ঢাকা ইউনিভার্সিটির IBA, এটা হচ্ছে হাইয়েস্ট গেটওয়ে। তখন আমি সিদ্ধান্ত নিছি যে বাংলাদেশে কর্পোরেটে যাওয়ার জন্য যেটা হাইয়েস্ট গেটওয়ে, সেখানে আমি পড়াশোনা করব, সেখান থেকে ডিগ্রি নিব, কিন্তু সেটাকে কোনো কাজে ব্যবহার করব না। এই কারণে আমি IBA-তে পরীক্ষা দিছি, আর কোনো কারণ ছিল না, শুধু একটা কথাতে। মানে আমি তোমাদের ভাই একটা কথা বলি, তোমরা দেখাই দাও যে তোমরা পারো, কি যে ভালো লাগবে, অনেক ভালো লাগবে। সবাই বিশ্বাস করে তুমি পারো না, তুমি দেখাই দাও তুমি পারো, মুখে কিছু বইলো না, যে যার উত্তর পেয়ে যাবে। ভাইরে, আমার সেই বন্ধুটা 3 বার IBA-তে পরীক্ষা দিয়েছে, 3 বার, 3 টাইমস, চান্স পাই নাই। আমি একবার পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছি। পার্থক্য আছে ভাই, পার্থক্য আছে। আচ্ছা, চুয়েটের বন্ধুরা যখন গেট টুগেদার করতো, ইফতার পার্টি অর সামথিং লাইক দ্যাট, আমাদের গেট টুগেদারের ভাই কমন জায়গা ছিল GEC-র মোড়। সবাই ওখানে, আমার কথাগুলো বলতে ভালো লাগতেছে কারণ প্রোগ্রামটা চট্টগ্রামে, তোমরা এগুলো চিনো, এই জায়গাগুলো তোমরা চিনো। তো GEC-র মোড়ে আমাদের গেট টুগেদার হতো। আমাকে কখনো কেউ একটা ফোন দেয় নাই ভাই, যে ফোন দিয়ে আসতে বলা যে তুই আমাদের সঙ্গে আয় কথা বলি, কখনো কেউ একটা ফোন দেয় নাই। কেন ফোন দেয় নাই? সবাই বলতো ও তো ব্যবসা করে, হ্যান ত্যান, ওকে ফোন দিয়ে কী হবে, ও তো ইঞ্জিনিয়ার না, ও তো এখনও পাস করে নাই। মানে ছোট বয়সে মানুষের মধ্যে ছেলে মানুষই থাকে, তখন তো বয়স কম ছিল বন্ধুদের। কখনো কেউ আমাকে একটা ফোন দেয় নাই, আমার কষ্ট হতো। আমি কাউকে ফোন দিলে ফোনটা রিসিভ করা হতো তৃতীয়বারে, বা পরপর 3 দিন ফোন দিলে একবার রিসিভ করতো, আমার ফোনটা কেউ রিসিভ করতো না।
আমি ওই জায়গা থেকে নিজেকে এই জায়গায় নিয়ে আসছি। এখন আমাকে দাওয়াত করলে আমি সত্যি যেতে পারি না, আমার সময় হয় না, আমি যেতে পারি না। ওই তোমাদেরকেও বলি ভাই, তুমি নিজেকে ওই জায়গায় নিয়ে যাও, তোমার ভালো লাগবে, তোমার গুড ফিল হবে। প্রতিশোধ ভাই নিতে হয় না, প্রতিশোধ উনি নেয়, উনি নেয়, কিন্তু তোমাকে ওনার প্রতি আন্তরিক থাকতে হবে, ওনার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, নিজের কাজটা ঠিক মতন করতে হবে। সৃষ্টিকর্তা তোমাকে এতটা পুরস্কৃত করবেন তুমি যেটা কল্পনাও করতে পারো নাই। আমি কখনো পারি নাই ভাই, আমি পুরস্কৃত হয়েছি, খুব খুশি, আমি খুব খুশি, থ্যাংক ইউ। আচ্ছা, আমার আরেকটা ব্যাপার খুব খারাপ লাগতো, সেটা হচ্ছে আমি পড়াশোনা করি না, আমার আন্তরিকতা নাই, আমি ব্যবসা করতেছি, আর কথাগুলো শুনতে হচ্ছে আমার বাপ মাকে শুনতে হচ্ছে কেন? তারা যে আমাকে জন্ম দিছে এই জন্য, তারা আমাকে জন্ম দিছে, তাদেরকে লোকজন বলতেছে। আমাদের পাশে একজন কাকু ছিল, কাকু এখন মারা গেছেন, ঈশ্বর তাকে স্বর্গবাসী করুক। তো তিনি বাবাকে বিভিন্ন কথাবার্তা বলতেন, তিনি হচ্ছেন বাবার খুব বোজম ফ্রেন্ড ছিলেন, একসঙ্গে খবর দেখতেন, বিটিভির 8টার খবর, দুনিয়ার গল্প করতেন, আর আমার সম্পর্কে আজে বাজে কথাবার্তা বলতেন। কিন্তু ভাই আমি এত খারাপ ছিলাম না ভাই, কিন্তু বলতো আর কি, আমি কিছু করতে পারি নাই। তো আমার মাকে অনেক কথা শুনতে হতো, বাপকে অনেক কথা শুনতে হতো। আমার ছোট ভাইকে তো মোটামুটি ওর বন্ধু বান্ধব যাচ্ছে তাই বলতো আর কি, আমার স্টুডেন্ট ছিল তো, যাচ্ছে তাই বলতো। এই ব্যাপারটা আমার খুব কষ্ট লাগতো। যখন বাসায় কেউ গেস্ট আসতো, তখন আমি গিয়ে যখন তাদেরকে সালাম করতাম, তখন তারা বলতো, ও আচ্ছা তুমি তো এখনও বোধহয় ওই গিফটের দোকানটা আছে না? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল আছে। ও পুতুল বিক্রি করো না? হ্যাঁ করি। ও তুমি তো এখনও বোধহয় টিউশনই করো, তোমার চুয়েটে ডিগ্রিটা কমপ্লিট করছো? না আঙ্কেল করি নাই। ও আচ্ছা করো নাই, আচ্ছা ঠিক আছে, ভালো তো, বিজনেস ম্যাগনেট হবা, ভালো। এগুলো কিন্তু ভালো অর্থে বলতো না, খারাপ অর্থে বলতো। এবং আমার বাবা মা প্রচুর কান্নাকাটি করতো। এবং দুনিয়াতে এই একটা দৃশ্য সহ্য করা কিন্তু খুব টাফ। যখন তুমি দেখবা তোমার বাপ মা কাঁদতেছে এবং এটার জন্য তুমি দায়ী, তোমার বাপ মায়ের যে অশ্রুর জন্য তুমি দায়ী, এটা সহ্য করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আমাকে এটা সহ্য করতে হয়েছে দিনের পর দিন। একটা সময় মনে হয়েছে যে আমার বন্ধুবান্ধব এত কিছু করে ফেলছে, আমাদের কিন্তু বন্ধুবান্ধব সবাই পাশ করে বের হয়ে গেছে। আমি বোধহয় সবার শেষে পাশ করছি চুয়েট থেকে, হ্যাঁ সবার শেষে, আমার পরে কেউ করে নাই। তাবরিজ ছিল, তাবরিজ আমার কিছুদিন আগে করে ফেলছে, হ্যাঁ আমি লাস্ট ওয়ান ছিলাম। তো আমি তখনও পাশ করে বের হই নাই। তখন আমার কাছে মনে হয়েছে আমার বন্ধুবান্ধব যারা একসাথে পড়ছি, একসাথে খাইছি, ঘুরছি, তারা এত কিছু করে ফেলছে, বিভিন্ন ভালো জায়গায় এস্টাবলিশড, অনেকে জিআরই পরীক্ষা দিচ্ছে, দেশের বাইরে চলে যাবে, অনেকে ভালো চাকরি করে, অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, অনেকে বিজনেস করে। আমি তো কিছুই করতে পারলাম না। আমি এখন ইন্টারমিডিয়েট পাস, আমার এখন অনার্স সার্টিফিকেটটাই নাই। এরকম বিভিন্ন ইমোশনাল ব্যাপার। পরে মা বাবাকে দেখতাম খুব কান্নাকাটি করতো। আমার বাবা, পুরুষ মানুষ খুব কম কাঁদে, আমার বাবা কাঁদতো আমার জন্য, লুকিয়ে কাঁদতো, আমার সামনে কাঁদতো না। আমি দরজার আড়াল থেকে দেখতাম বাবা চোখের পানি মুছতেছে। এটা খুব প্যাথেটিক, খুব কষ্ট সহ্য করাটা। তখন একটা সময় খুব অভিমান থেকে বললাম যে মানুষটাকে কেউ চায় না পৃথিবীতে, যে মানুষটা থাকলেও যা, না থাকলেও তা, আমি থাকলেও কি হবে, না থাকলেও কি হবে, আমি চলে যাই, আমি দুনিয়া থেকে চলে যাই, কি আর হবে। আমি নিজেও কাঁদতাম, আমি কারো সামনে কাঁদি না, লুকিয়ে কাঁদতাম। কোন একটা সন্ধ্যাবেলা ভাবলাম আমি আত্মহত্যা করব। বিষ ছিল, বিষটা একটা চায়ের কাপে নিয়ে, আমার এখনও মনে আছে, আমি ক্রমাগত কাঁদতেছিলাম। বাবা ছিল কোর্টে, ছোটো ভাই ছিল টিউশনিতে, আমি বিষ খেয়ে মারা যাব। আমাকে কেউ চায় না দুনিয়াতে, আমার থাকা না থাকায় কিছু এসে যায় না। তো আমি থাকা মানে বাপ মায়ের কষ্ট বাড়া, আমি চলে গেলে কি হবে, পৃথিবীর কারো কোনো ক্ষতি হবে না। ইমোশনাল হয়ে ভাবতেছি আর কি। এখন তো ভাবি যে কী বোকা আমি করতাম, বা কী বোকার মতো ভাবতেছিলাম। তখন আমি ভাবছি আমি মারা যাব। এখন দরজা বন্ধ করে দিয়েছি, আমাদের বাসা ছিল সদরঘাট, তখন বন্ধ করে দিয়েছি, বন্ধ করে কাঁদতেছি। সন্ধ্যাবেলা আজান দিচ্ছে, বিষ খাবো। তো ভাই তখন অনেক কিছু ভাবতেছিলাম, ওভার থিঙ্কিং করতেছিলাম আর কি। আর আমার তো হচ্ছে আত্মহত্যা করার কোনো অভিজ্ঞতা নাই, আগের অভিজ্ঞতা নাই, যার ফলে আমি বুঝতেছি না কীভাবে করতে হবে। তো আত্মহত্যা করার সিস্টেম আছে ভাই, চটপট খেয়ে ফেলতে হয়, এত কিছু চিন্তা করা যায় না। কিন্তু আমার যেহেতু অভিজ্ঞতা নাই, আমি কখনো আত্মহত্যা করি না এর আগে, যার ফলে আমি বুঝতেছিলাম না কী করতে হবে। প্রথমে চিন্তা করলাম আত্মহত্যা করলে কি হবে। আমার বাবা কোর্ট থেকে চলে আসবে, আমার বাবা হচ্ছে লয়ার, কোর্ট থেকে চলে আসবে, এসে বাবা স্তব্ধ হয়ে যাবে,
কান্নাকাটিও করতে পারে। আমার ছোটো ভাই টিউশনি করতে গেছে, সেও টিউশন থেকে চলে এসে বুঝবে না কী করতে হবে। হয়তো বাপ মাকে কাঁদতে দেখলে সেও ভাববে কান্নাকাটি করাটা আমার একটা ভদ্রতার পর্যায়ে পড়ে, আমি একটু কান্নাকাটি করি, সেও একটু কান্নাকাটি করবে। আর আমার মা হচ্ছে জাস্ট পাগল হয়ে যাবে। আমার মা সুস্থ থাকবে না, পাগল হয়ে যাবে। আমার মা অনেক ভালোবাসে আমাকে, পাগল হয়ে যাবে। তখন আমি ভাবতেছি এই যে আমার লাইফটা, এটা তো আমার কোনো ক্রেডিট নাই, এটা তো আমার মায়ের দেওয়া একটা উপহার। আমার মায়ের দেওয়া উপহারটাকে আমি নিজের হাতে নষ্ট কী করে করি? ওই একটা চিন্তা থেকে ওই কাপটাকে দেয়ালে ছুঁড়ে মারি, কাপটা ভেঙে গেছিলো, আমার এখনও মনে আছে। তখন আমার শুধু একটাই মোটিভেশন ছিল যে আমার 10টা বন্ধু যেভাবে করে উজ্জ্বল হয়ে সমাজে বেঁচে আছে, তাদের মতন করে আমি হয়তো বা বাঁচতে পারবো না, কিন্তু আমি তো বাঁচতে তো পারবো। আমি কেউ হব না, আমি নোবডি হয়ে থাকবো, কোনো অসুবিধা নাই, আমি বাঁচতে তো পারবো। কালকের দিনটা কেমন হয় আমি দেখতে তো পারবো। আমার কিচ্ছু হবার দরকার নাই, শুধুমাত্র বেঁচে থেকে দেখেই না কি হয়। সেই দিন শুধুমাত্র বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম বলেই আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এই ছবিটা দেখো তোমরা, আমার খুব 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 প্রিয় বন্ধু, যাদেরকে আমি এখন দেখলে এখন জড়াই ধরবো। খুব প্রিয় বন্ধু আসাদ, আমাদের ফার্স্ট বয়, রাব্বি, ইমরান, সত্যজিৎ, আশিস, এই বান্দা হচ্ছে আমি, গোলাম মোর্শেদ, সুব্রত। চুয়েটে একটা প্রোগ্রাম হয়েছিল, রিইউনিয়ন। ওই প্রোগ্রামে স্যারের নাম না বলি, স্যার ছিলেন অর্গানাইজার। স্যার আমাকে বলছিলেন, আমি ভাই তখন একটু কালচারাল প্রোগ্রামের সঙ্গে জড়িত ছিলাম, ডিবেটিং করতাম। টুইটারে যে ডিবেটিং ক্লাবটা রয়েছে সেটা কিন্তু আমার হাতে গড়া, আমার বলবো না, আমাদের হাতে গড়া। আমি, সুব্রত, রিমি, আমরা 3জন মিলে গড়েছিলাম ডিবেটিং ক্লাবটা। তো আমাদের একটা প্রোগ্রাম হচ্ছিল, ওরা কিন্তু ভাই সবাই পাশ করে বের হয়ে গেছে, আমি বান্দা ছাড়া সবাই পাশ করে বের হয়ে গেছে, সবাই চাকরি করে তখন, ভালো ভালো চাকরি করে। আসাদ তো চুয়েটের টিচার তখন, আসাদ হচ্ছে চুয়েটের টিচার, ও হচ্ছে আসাদ, আমাদের ফার্স্ট বয়, ও চুয়েটের শিক্ষক তখন, এখন কানাডায় থাকে আমার দোস্ত। তখন আমাকে আমার স্যার ডেকে বলছে, তোমাকে কিন্তু প্রোগ্রামে সবগুলো কাজ করতে হবে। আরে ভাই, স্যার তখন ঘর মুছতে বললে আমি ঘর মুছবো, আমার তো প্রজেক্ট ক্লিয়ার করতে হবে, আমাকে তো বিসিএস পরীক্ষা দিতে হবে। তখন বলে হ্যাঁ স্যার আমি করে দেবো সব কিছু। অনেক কাজই করে দিছি। ওখানকার যে ম্যাগাজিনটা ছিল, সেই ম্যাগাজিনের আমি ছিলাম সম্পাদক, আমি লেখালেখি করতাম, অনেক আগে থেকেই করতাম, সম্পাদক ছিলাম। পরে একটা পার্ট ছিল, যে পার্টের মধ্যে সবাই স্টেজে উঠে তাদের পরিচয় দেবে। আমি 2002 ব্যাচের ওরা উঠে তাদের পরিচয় দেবে। আমি তখন শুধু স্যারের পায়ে ধরা বাকি রাখছি। আমি বললাম স্যার আমি উঠবো না স্যার, আমি উঠি স্যার, আমি কি বলবো স্যার, আমার তো কোনো পরিচয় নাই, আমি তো এখনও অনার্স কমপ্লিট করি নাই। বলে কেন, তুমি উঠবা, উঠে বলবা তুমি একটা বিজনেস ম্যাগনেট। হেসে হেসেই বলতেছে, এভাবে হাত নাড়ে নাই, বলতে তুমি একটা বিজনেস ম্যাগনেট, এটাই বলবা। তুমি কি ছোটোখাটো মানুষ ভাই, তুমি তো, তোমার অনার্স লাগে না, অনার্সের তোমাকে লাগে, বুঝো না জিনিসটা, যাও যাও ওঠো। বলে স্যার আমাকে মাফ করে দেন, আপনি আমাকে যা বলবেন তাই করবো। বলে না না না, ওঠো ওঠো। পরে একটা বুদ্ধি করলাম, কি বলা যায়, আমি তো জানি আমি কান্না করে দিব বলতে গেলে। তো বলতেছে, আমি বললাম স্যার আমাকে একটা কবিতা আবৃত্তি করতে হবে, আমার একটা কবিতা আছে স্যার, বাতাসে লাশের গন্ধ, এটা স্যার কীভাবে বলবো? বলে এবারে বলতে পারবো, অসুবিধা নাই, যাও 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 যাও। তখন আমি বললাম স্যার আমাকে মাফ করে দেন, আমি স্যার পারবো না। তখন স্যার খুব রাগী চোখে বললেন, তোমার কিন্তু প্রজেক্ট আমার হাতে, তুমি না উঠলে কিন্তু তোমার সমস্যা হবে। আমি আর কি করব, উঠে গেছি। তো ওরা তো বলতেছে বিভিন্ন কিছু, ভালো ভালো কথাই বলতেছে, সবাই তো ভাই ভালো ছিল, অনেক ভালো ছিল, আমি বাদে আর কি। যখন আমার কাছে মাইক্রোফোনটা আসছে, আমি বুঝতেছিলাম না আমি কি বলবো। আমি মাথা নিচু করে বলছিলাম, সামনে প্রায় 600 স্টুডেন্ট বসে আছে, সবাই আমার জুনিয়র, যে কোনো কিছু করা বলতে যেটা বোঝায় তেমন কিছু আমি করছি না, তবে তেমন কিছু করার চেষ্টা আমি করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এইটুকু বলছিলাম। এইটুকু বলে আমি পিছনে চলে গেছি। পিছনে গিয়ে বেসিন ছিল, তো পাগলের মতো কাঁদতেছিলাম আর চোখে পানি দিচ্ছিলাম। আমার একটা বন্ধু এসে আমাকে জড়াই ধরছে, সুশান্ত আমাদের কথা তো শুনিস নাই জীবনে কখনো, এখন কাঁদিস কেন? কাঁদিস না রে দোস্ত, পুরুষ মানুষ কখনো কাঁদে না, তোর কান্নার দাম কে দেয়? আমার এখনও মনে আছে কথাটা, অনেক দুঃখ পাইছি লাইফে, অনেক অনেক। আচ্ছা, তোমরা একটা
ছোট্ট একটা ঘটনা নিয়ে যে পরিমাণ কাঁদো, এত কেঁদো না, এত কাঁদলে কি হয়? তোমার চাইতে বেশি দুঃখে পৃথিবীতে অনেক মানুষ বেঁচে আছে, তোমার চাইতে বেশি দুঃখ নিয়ে পৃথিবীতে অনেক মানুষ বেঁচে আছে। তোমরা এত টেনশন করার কিছু নাই, তুমি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটা না। আচ্ছা,